আজকে আমাদের টপিক ইউরিনারি ব্লাডার। প্রথমে আমরা দেখে নিই ইউরিনারি ব্লাডারের পজিশন। একটি নিউবর্নের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডার কোথায় থাকে এবং অ্যাডাল্টের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডার কোথায় থাকে। নিউবর্নের পেলভিসে জায়গা অ্যাডাল্টের তুলনায় কম থাকে। এই কারণে নিউবর্নের ইউরিনারি ব্লাডারের পজিশন অ্যাবডোমিনোপেলভিক, অর্থাৎ কিছু পোর্শন পেলভিসে থাকে এবং কিছু পোর্শন অ্যাবডোমেনে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিউবিক সিম্ফাইসিস এবং পিউবিক সিম্ফাইসিসের লোয়ার বর্ডার। এই লোয়ার বর্ডারের উপরে এই ইউরিনারি ব্লাডারের নেকটা অবস্থিত। অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মালি একটা এমটি কন্ট্রাক্টেড ব্লাডার পেলভিসেই থাকে, কিন্তু যখন এটা ফুলি ডিস্টেন্ডেড হয় তখন এটা পেলভিসের লেভেল ক্রস করে অ্যাবডোমেনে চলে যায়। এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। যখন এই ব্লাডারটা ফুলি ডিস্টেন্ডেড হয় তখন এই পিউবিক সিম্ফাইসিসের যে আপার বর্ডার সেটাকে ক্রস করে যায়। সে কারণে এই পিউবিক সিম্ফাইসিসের আপার বর্ডার এর উপর দিয়ে, অর্থাৎ আমরা যদি বলি সুপ্রাপিউবিক এরিয়া দিয়ে আমরা একটা নিডল অথবা সিরিঞ্জ ইনসারশন করতে পারি এই ইউরিনারি ব্লাডারে এবং এই ব্লাডারটাকে ওপেন করতে পারি, যেটাকে বলে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। তাহলে একটা নিউবর্নের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাবডোমিনোপেলভিক অর্গান এবং অ্যাডাল্টের ক্ষেত্রে এটা নর্মালি এমটি এবং কন্ট্রাক্টেড অবস্থায় পেলভিক অর্গান। আমরা যদি শেপ চিন্তা করি তাহলে একটা এমটি এবং কন্ট্রাক্টেড ব্লাডারের শেপ আমরা দেখব টেট্রাহেড্রাল, অর্থাৎ এটার চারটা সারফেস আছে, চারটা সারফেস চারদিকে ডিরেক্টেড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা অ্যাপেক্স থাকে, একটা বেস থাকে। এখানে আমরা সুপিরিয়র সারফেস দেখতে পাচ্ছি এবং ইনফেরোল্যাটারাল সারফেস। এই ছবিটাতে ভালো বোঝা যাচ্ছে, দুপাশে দুটো ইনফেরোল্যাটারাল সারফেস রয়েছে এবং এটার বর্ডার রয়েছে। এই যে অ্যাপেক্স থেকে শুরু করে এটা নেক, এই নেক পর্যন্ত যে লাইনটা সেটা এন্টেরিয়র বর্ডার। অ্যাপেক্স থেকে যেখানে ইউরেটার ওপেন করেছে এই বরাবর একটা লাইন টানলে সেটা হবে ল্যাটারাল বর্ডার এবং দুটো ইউরেটার যে ওপেন করেছে তাদের মধ্যে যে কানেক্টিং লাইনটা সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। তাহলে এই যে পোস্টেরিয়র বর্ডার এটা সুপিরিয়র সারফেস এবং বেস এদেরকে আলাদা করছে। ইন্টেরিয়র বর্ডার যেটা এখানে যদি আমি দেখাই ইন্টেরিয়র বর্ডার, এই ইন্টেরিয়র বর্ডারটা ইনফেরোল্যাটারাল দুটো সারফেসকে আলাদা করছে এবং এই যে ল্যাটারাল বর্ডার অ্যাপেক্স থেকে ইউরেটারের যে ওপেনিং এই পর্যন্ত যদি আমরা লাইন টানি তাহলে এই সুপিরিয়র সারফেস এবং ইনফেরোল্যাটারাল সারফেসকে আলাদা করছে এই ল্যাটারাল বর্ডার। ক্যাপাসিটির একটা নর্মাল ইউরিনারি ব্লাডার এর ক্যাপাসিটি হয় 250 থেকে 450 মিলিলিটার অ্যাডাল্টের। নিউবর্নের ক্ষেত্রে যেটা মাত্র 20 থেকে 50 মিলিলিটার। তাহলে এই যে 450 পর্যন্ত এটার ক্যাপাসিটি, নর্মালি 450 যখন ক্রস করে যাবে তখন একজন পার্সন পেইন ফিল করবে, পেইন সেন্সেশন ফিল করবে। তো পেইন সেন্সেশন ফিল করলেই যে মিচুরেশন হয়ে যাবে তা না। একজন মানুষ ভলেন্টারিলি 800 ml পর্যন্ত তার ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটি আছে, যেখানে সে ভলেন্টারিলি মিচুরেশনটাকে রেজিস্ট করতে পারে। এই 800 ml এর বেশি হয়ে গেলে সে তখন আর ভলেন্টারিলি সেটাকে রেজিস্ট করতে পারে না, তখন ইনভলেন্টারিলি মিচুরেশন হয়ে যায়। এছাড়া আরেক ধরনের ক্যাপাসিটি আছে যেটাকে বলে অ্যানাটমিক্যাল ক্যাপাসিটি। অ্যানাটমিক্যাল ক্যাপাসিটিটা হচ্ছে একটা ইউরিনারি ব্লাডারের যতক্ষণ পর্যন্ত রাপচার হবার আগ পর্যন্ত যতটুকু ইউরিন ব্লাডারে আসতে পারে, ব্লাডার যতটুকু ইউরিন দিয়ে ডিস্টেন্ডেড হতে পারে রাপচার হওয়ার আগ পর্যন্ত, সেটা হচ্ছে তার অ্যানাটমিক্যাল ক্যাপাসিটি। এখন আমরা যে কিছু সারফেসের কথা বললাম, এই সারফেসের রিলেশন, কিছু কিছু সারফেসের রিলেশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা কিরকম রিলেশন? এখানে আমরা দেখছি যে বেজ ইউরিনারি ব্লাডারের মেলের ক্ষেত্রে
এই বেজের রিলেশনটা ইম্পর্টেন্ট। বেজের রিলেশনে কি থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স এবং রেকটাম। ফিমেলের ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাজাইনার ইন্টেরিয়র ওয়াল এবং সার্ভিক্স। সুপিরিয়র সারফেসের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে ফিমেলের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডারের সুপিরিয়র সারফেসে ইউটেরাস, এবং যদি মেলের ক্ষেত্রে আমরা চিন্তা করি, এখানে যদি ইউটেরাস না থাকতো তাহলে স্মল ইন্টেস্টাইনের কিছু পার্ট এবং সিগময়েড কোলন। এটা হলো সুপিরিয়র সারফেসের রিলেশন। এখন এই যে ইউরিনারি ব্লাডার এবং প্রোস্টেট, এখানে এই ছবিটাতে আমরা দেখছি ইউরিনারি ব্লাডার এবং প্রোস্টেট, তার সাথে এই যে ল্যাটারাল পেলভিক ওয়াল এর মাঝের যে জায়গাটা, এই হর্স শু শেপড যে জায়গাটা, এই জায়গাটাকে বলে স্পেস অফ রেডজিয়াস। তো এই স্পেস অফ রেডজিয়াসের বাউন্ডারিটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার সামনে থাকে পিউবিক সিম্ফাইসিস, ইন্টেরিয়র বাউন্ডারি। পেছনে বাউন্ডারিটা ফর্ম করেছে পোস্টেরিয়র লিগামেন্ট অফ ইউরিনারি ব্লাডার। তো ইউরিনারি ব্লাডারে আমরা পরের স্লাইডে দেখব যে এরকম কিছু লিগামেন্ট আছে, তার মধ্যে পোস্টেরিয়রলি যে লিগামেন্টটা থাকে, পোস্টেরিয়র লিগামেন্ট, সেটা স্পেস অফ রেডজিয়াসের পোস্টেরিয়র বাউন্ডারিটা তৈরি করেছে। স্পেস অফ রেডজিয়াসের অ্যাবাভে থাকে প্যারাভেসিক্যাল ফোসা, ল্যাটারালি থাকে অবটুরেটর ইন্টারনাস এবং লিভেটর অ্যানাই এর মাসল এবং ফাসা, মিডিয়ালি থাকে ব্লাডার এবং প্রোস্টেট। এই স্পেস অফ রেডজিয়াসের কিছু ইম্পর্টেন্স আছে। ব্লাডার যখন ডিস্টেন্ডেড হয়, তখন এই ডিস্টেন্ডেড ব্লাডারকে এই স্পেস অফ রেডজিয়াস যেটা, সেটা জায়গা দেয় ডিস্টেন্ডেড হওয়ার জন্য। প্লাস এখানে ভেসিকলস ভেনাস প্লেক্সাস থাকে। সার্জিক্যাল কোনো অ্যাপ্রোচ যখন করা হয়, তখনও সাধারণত স্পেস অফ রেডজিয়াস দিয়ে এই সার্জিক্যাল অ্যাপ্রোচ, ব্লাডার এবং প্রোস্টেটের ক্ষেত্রে এই স্পেস অফ রেডজিয়াস দিয়ে সার্জিক্যাল অ্যাপ্রোচ করা হয়। তো এটা গেল স্পেস অফ রেডজিয়াসের ইম্পর্টেন্স। আমি লিগামেন্টস এর কথা বলছিলাম। একটা ইউরিনারি ব্লাডারে কিছু লিগামেন্টস আছে। এর আগের লেকচারগুলোতে আমরা দেখেছি ট্রু লিগামেন্ট এবং ফলস লিগামেন্ট বিভিন্ন অর্গানের ক্ষেত্রে আমরা পেয়েছি। তো ফলস লিগামেন্ট যেগুলো, সেগুলো সাধারণত পেরিটোনিয়াম এর ফোল্ডিং থেকেই ফলস লিগামেন্টগুলো তৈরি হয়। এখানেও ব্লাডারের কিছু ফলস লিগামেন্ট আছে যেগুলো পেরিটোনিয়াল ফোল্ডিং, এবং কিছু ট্রু লিগামেন্ট আছে। ট্রু লিগামেন্টের মধ্যে একটি লিগামেন্ট হচ্ছে ডেভেলপমেন্টাল এবং বাকি লিগামেন্টগুলো পেলভিক ফাসার কন্ডেনসেশন। একটি লিগামেন্ট যেটা হচ্ছে ডেভেলপমেন্টাল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাপেক্স থেকে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, যেটা অ্যালান্টয়েস থেকে ডেভেলপ করেছে। অ্যালান্টয়েস থেকে এই মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্টটা ডেভেলপ করেছে। এই একটি মাত্র লিগামেন্ট যেটা হচ্ছে ডেভেলপমেন্টাল, আর বাকি লিগামেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে পেলভিক ফাসার কন্ডেনসেশন, ট্রু লিগামেন্ট। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন এটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, এবং এটা ইউরিনারি ব্লাডারের নিচে প্রোস্টেট থাকে। এই প্রোস্টেট এবং এই পিউবিক সিম্ফাইসিসকে কানেক্ট করেছে লিগামেন্টগুলো, এই জন্য এটার নাম পিউবোপ্রোস্ট্যাটিক লিগামেন্ট। এটার মধ্যে আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা ল্যাটারাল লিগামেন্ট এবং একটা মিডিয়াল লিগামেন্ট। এপাশেও একটা মিডিয়াল লিগামেন্ট, একটা ল্যাটারাল লিগামেন্ট। এরকম একজোড়া আমরা ল্যাটারাল লিগামেন্টও দেখতে পাচ্ছি, যেটা এই ইউরিনারি ব্লাডার থেকে শুরু করে ল্যাটারাল পেলভিক ওয়ালে গিয়ে অ্যাটাচড হয়েছে। আমরা স্পেস অফ রেডিয়াসের পোস্টেরিয়র বাউন্ডারি যে ফর্ম করে পোস্টেরিয়র লিগামেন্ট, সেটার কথা বলেছিলাম। এখানে আমরা সেটাও দেখতে পাচ্ছি। এই পোস্টেরিয়র লিগামেন্টের একটা ইম্পর্টেন্স আছে। এই পোস্টেরিয়র লিগামেন্ট ভেসিকল ভেনাস প্লেক্সাসকে কনভে করে নিয়ে যায় এবং নিয়ে ইন্টারনাল ইলিয়াক ভেনে গিয়ে এই ভেনাস প্লেক্সাসটা ড্রেন করে। তো এখানে আমরা লিগামেন্টস গুলো দেখলাম।
এখন ইউরিনারি ব্লাডারটা কিসের উপরে থাকে, অর্থাৎ কিছু স্ট্রাকচার আছে যে স্ট্রাকচারগুলো একটা বেড তৈরি করে ব্লাডারের জন্য, যে বেডের উপরে এই ইউরিনারি ব্লাডারটা অবস্থান করে। তো কোন কোন স্ট্রাকচারগুলো এই ব্লাডার বেডটা তৈরি করে? এখানে আমরা যদি সামনে থেকে দেখি তাহলে পিউবিক সিম্ফাইসিস এবং ইউরিনারি ব্লাডারের মাঝে যে রিট্রোপিউবিক স্পেস উইথ প্যাড অফ ফ্যাট, আমরা যদি পেছনের দিকে দেখি তাহলে ভ্যাজিনাল এন্টেরিয়র ওয়াল। এই পাশের ছবিটাতে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে প্রোস্টেট, তাহলে প্রোস্টেটের বেস। ল্যাটারালি যদি আমরা দেখি তাহলে অবটুরেটর ইন্টারনাস লিভেটর অ্যানাই মাসল এর ফাসা, মাসলস এবং ফাসা, এবং নিচের দিকে যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের সুপিরিয়র যে মেমব্রেন থাকে সেটা। তাহলে এই যে টোটাল স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো মিলেই ব্লাডার বেডটা তৈরি হয় এবং এর উপরে ব্লাডারটা থাকে। আমরা যদি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখি তাহলে পরীক্ষাতে আসে একটা স্লাইড আসে, এটা কিছু আইডেন্টিফাইং পয়েন্টস লিখতে হয়। তাহলে আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে আমরা কি কি পয়েন্টগুলো খেয়াল করব? আমরা এখানে দেখি যে এখানে আমরা তিন ধরনের কোট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিউকাস কোট, একটা মাসল কোট এবং একটা সেরাস কোট। এই মিউকাস কোটে আমরা দেখতে পাচ্ছি একটা ইউনিক লাইনিং এপিথেলিয়াম, যেটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। মিউকাস কোটে আমরা কিছু ফোল্ডিংও দেখতে পাচ্ছি। তো এই ফোল্ডিং গুলো কন্ট্রাক্টেড ব্লাডারে থাকে, ডিস্টেন্ডেড ব্লাডারে আমরা এই ফোল্ডিং গুলো পাবো না। মাসল কোটে আমরা দেখতে পাচ্ছি স্মুথ মাসল, যেটার ইনার লংগিচুডিনাল, মিডল সার্কুলার এবং আউটার লংগিচুডিনাল এই তিনটা ভাগে ভাগ করা দেখতে পাচ্ছি আমরা। সেরাস কোটে আমরা ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছি এবং মেসোথেলিয়াল লাইনিং দেখতে পাচ্ছি। তো এই পয়েন্টস গুলো লিখে আমরা বলবো যে হ্যাঁ, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। পরীক্ষাতে কিছু শর্ট নোট আসে, যেমন ট্রাইগোনাম ভেসিকি। ট্রাইগন কথাটা কোথা থেকে এসেছে? ট্রাইগন মানে হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাডারের ইউরেটারিক অরিফিস, এখানে আরেকটা ইউরেটারিক অরিফিস, এবং এই যে নিচে এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। তাহলে এই দুটো ইউরেটারিক অরিফিস এবং নিচের ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, এই তিনটাকে যদি আমরা লাইন দ্বারা কানেক্ট করি তাহলে আমরা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া পাবো। এই ট্রায়াঙ্গুলার এরিয়া কি আমরা বলছি ট্রাইগন অফ ব্লাডার। তাহলে এটার সুপিরিয়র যে মার্জিন সেটা তৈরি করছে ইন্টার ইউরেটারিক রিজ, অর্থাৎ দুটো ইউরেটারের মাঝে যে রিজ সেটা, এবং এটা ইউরেটারিক অরিফিস এবং এটা ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। এই ইউরেটারিক অরিফিস এবং ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস এই দুটোকে কানেক্ট করে ইউরেটেরো ইউরেথ্রাল লাইন, ইউরেটেরো ইউরেথ্রাল লাইন। তাহলে এই ইউরেটেরো ইউরেথ্রাল লাইন এদের ল্যাটারাল লাইন তৈরি করছে। তাহলে এটা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া এবং এই কারণেই আমরা এটাকে বলছি ট্রাইগন অফ ব্লাডার। এখন আমি আগের স্লাইডে বলেছিলাম যে আমরা এখানে ব্লাডারের সাধারণত তিনটি লেয়ার দেখি, মিউকাস কোট, মাসল কোট, সেরাস কোট। ট্রাইগনের ক্ষেত্রে মিউকাস কোট এবং এই মাসল কোটের মাঝখানে, এই মাসল কোটটা হচ্ছে ডিট্রুসর মাসল, এই মিউকাস কোট এবং এই ডিট্রুসর মাসলের মাঝখানে আমরা আরেক ধরনের মাসল পাবো, যেটাকে আমরা বলি মাসল অফ বেল। এই মাসল অফ বেল এবং ডিট্রুসর মাসল আবার আলাদা থাকে এক ধরনের ফাসা দ্বারা, সেটাকে বলা হয় ফাসা অফ ওয়ালডেয়ার। তাহলে আমরা হিস্টোলজিক্যাল পার্থক্যটাও বুঝলাম এবং ট্রাইগনের যে বাউন্ডারি স্ট্রাকচার সেটা আমরা দেখলাম। একটা ইউরিনারি ব্লাডার সাধারণত ইন্টারনাল ইলিয়াক আর্টারির ইন্টেরিয়র যে ব্রাঞ্চ, এটা হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এটা ইন্টেরিয়র ব্রাঞ্চগুলো এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ। তাহলে ইন্টারনাল ইলিয়াক আর্টারির কিছু ইন্টেরিয়র ব্রাঞ্চ দ্বারা ব্লাডার সাপ্লাই পেয়ে থাকে। এর মধ্যে মেল ফিমেলের কিছু পার্থক্য আছে। তো কমন যেগুলো, যেমন হচ্ছে সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি, অবটুরেটর আর্টারি, ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি, এরা মেল ফিমেল এর ক্ষেত্রে একই। ফিমেলের ক্ষেত্রে ইউরিনারি
ইউটেরাইন আর্টারি এবং ভ্যাজিনাল আর্টারি এরাও ব্লাডারকে সাপ্লাই দিয়ে থাকে, কিন্তু মেলের ক্ষেত্রে ইউটেরাইন আর্টারি এবং ভ্যাজিনাল আর্টারি থাকে না। সেই ক্ষেত্রে এদের রিপ্লেসমেন্ট হিসেবে ইনফেরিয়র ভেসিক্যাল আর্টারি থাকে। ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস যেটা থাকে স্পেস অফ রেজিয়াসে, অর্থাৎ এই যে হর্স শু শেপ যে স্পেসটা এখানে, তো এখানে এদের প্লেক্সাস ভেনাস প্লেক্সাস থাকবে এবং এই ভেনাস প্লেক্সাসটা প্রোস্ট্যাটিক ভেনাস প্লেক্সাসের সাথে কন্টিনিউ করে পেছনের দিকে এখানে আমরা বলেছিলাম যে পোস্টেরিয়র লিগামেন্ট, এই পোস্টেরিয়র লিগামেন্ট এটাকে কনভে করে নিয়ে যাবে এবং আলটিমেটলি এটাকে ইন্টারনাল ইলিয়াক ভেনে গিয়ে ড্রেন করবে। ব্লাডারের নার্ভ সাপ্লাই, আমরা যদি ব্লাডারকে একটা বেলুন হিসেবে চিন্তা করি, এটাকে যদি আমরা একটা বেলুন হিসেবে চিন্তা করি এবং এটা যদি বেলুনের নেক হয়, তাহলে এই বেলুনটাকে যদি আমরা প্রেসার দিয়ে কন্ট্রাক্ট করাই, তাহলে বেলুনের ভেতরে যদি পানি থাকে সেটা বের হয়ে যাবে, এবং বেলুনের এই নেক অথবা এই মুখটাকে যদি আমরা রিল্যাক্স করে দিই তাহলে পানিটা আরো সহজে বের হয়ে যাবে। তাহলে এখানে জিনিসটা খুব সিম্পল, যে আমরা যদি এটাকে যদি আমরা বেলুন চিন্তা করি, বেলুন থেকে যদি আমরা পানি বের করতে যাই তাহলে আমরা বেলুনের গায়ে চাপ দিব এবং বেলুনের মুখ যেটা সেটাকে রিল্যাক্স করে দিব। আর যদি আমরা বেলুনের থেকে পানি বের করতে না চাই তাহলে এই বেলুনের গায়ে আমরা চাপ দিব না এবং আমরা মুখটাকে আরো বেশি চেপে ধরে রাখবো। তাহলে এই যে নার্ভ সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনের সাপ্লাই আছে। সিম্প্যাথেটিক এটা হচ্ছে থোরাসিক 10 থেকে লাম্বার 2 স্পাইনাল সেগমেন্টের ল্যাটারাল হর্ন থেকে যে নার্ভ ফাইবার আসছে। এখানে আমরা দেখছি একটা গ্যাংলিয়ন, এখানে একটা গ্যাংলিয়ন। তো এই গ্যাংলিয়নের আগে যে নার্ভ ফাইবার সেটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক এবং গ্যাংলিয়নের পরে যে নার্ভ ফাইবার সেটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক। এখানেও তাই, গ্যাংলিয়নের আগে যে নার্ভ ফাইবার সেটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক এবং গ্যাংলিয়নের পরে যে নার্ভ ফাইবার সেটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক। তাহলে এই সিম্প্যাথেটিক প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবারগুলো এসে এই গ্যাংলিয়নে, যেটা হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, এখানে এসে সিনাপস করছে এবং এখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার ডিট্রুসর মাসলকে ইনহিবিট করছে যাতে কন্ট্রাকশন না করে, এবং ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার এখানে গিয়ে ওকে স্টিমুলেশন দিচ্ছে, কন্ট্রাকশন করছে বেলুনের মুখ চেপে ধরার মতো করে। তাহলে আমি বেলুনের গায়ে চাপ দিচ্ছি না, অর্থাৎ ডিট্রুসর মাসলকে আমি কন্ট্রাকশন করছি না এবং এটার মুখটা চেপে রাখছি, তাহলে ইউরিনটা বের হতে পারছে না। অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভ যেটা করে সেটা হচ্ছে ইউরিনকে বের হতে বাধা দিচ্ছে, এই জন্য আমরা এটাকে নার্ভ অফ ফিলিংও বলে থাকি। প্যারাসিম্প্যাথেটিক এর ঠিক উল্টা কাজটা করে, অর্থাৎ এখান থেকে আমরা দেখছি সেক্টরাল 2, 3, 4 যে স্পাইনাল সেগমেন্ট, এটার ল্যাটারাল হর্ন থেকে প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার এসে এই গ্যাংলিয়নে সিনাপস করছে এবং এখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার ডিট্রুসর মাসলকে গিয়ে স্টিমুলেশন দিচ্ছে, কন্ট্রাকশন করছে। তো আমরা যদি বেলুনের গায়ে চাপ দিই এবং বেলুনের মুখটা খুলে দিই তাহলে পানি বের হয়ে যাবে। এখানে এই ঘটনাটাই ঘটছে। এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ডিট্রুসর মাসলকে এসে কন্ট্রাক্ট করছে এবং এই যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারটাকে ইনহিবিশন দিয়ে রিল্যাক্স করছে, ফলে ডিট্রুসর মাসল কন্ট্রাক্ট করা এবং ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার রিল্যাক্স হওয়ার ফলে ভেতরের ইউরিন বাইরে বের হয়ে মিকচুরেশন ঘটাচ্ছে। এটা হলো ব্লাডারের অটোনমিক সাপ্লাই। তো এই যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার এটা কিভাবে তৈরি হয়? এই ডিট্রুসর মাসল এই নেকের এখানে এসে কিছু ইউ শেপ লুপ তৈরি করে এবং এই ইউ শেপ লুপগুলো প্রচুর পরিমাণে সিম্প্যাথেটিক ইনারভেশন আছে এখানে, এবং বলা হয়ে থাকে যে ব্লাডারের
এই স্ফিংটার, যেটা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার এবং এই যে এখানে আমরা দেখছি এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, এদের মধ্যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার আসলে এই মিচুরেশন ব্লক করার ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখে না। তার চেয়ে বরং এই যেটা কাজ করে সেটা হচ্ছে আমরা যখন জেনিটালিয়া পড়বো তখন দেখব যে হচ্ছে জেনিটালিয়াতে যখন ইজাকুলেশন হয় তখন এটা কন্ট্রাক্ট করার মাধ্যমে রিট্রোগ্রেড ইজাকুলেশনটাকেও প্রিভেন্ট করে। তো শক্তিশালী যে স্ফিংটার সেটা হচ্ছে আসলে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এই যে এখানে আমরা দেখছি এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। তো এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারটা তৈরি হয় স্ফিংটার ইউরেথ্রি মাসল দ্বারা। এই স্ফিংটার ইউরেথ্রি মাসল একটি স্কেলেটাল মাসল এবং এটার নার্ভ সাপ্লাই হচ্ছে এই স্যাক্রাল 2, 3, 4 থেকেই আসে পুডেন্ডাল নার্ভ, এই পুডেন্ডাল নার্ভ দ্বারা। তাহলে এটা আমরা নার্ভ সাপ্লাইটা দেখলাম। এখন রিফ্লেক্স কি জিনিস? রিফ্লেক্স হচ্ছে সিম্পল একটা জিনিস, অর্থাৎ একটা সেন্সরি নার্ভ কোনো একটা স্টিমুলেশন নিয়ে গেছে স্পাইনাল কর্ডে, সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা এক ধরনের রেসপন্স তৈরি হয়েছে। তাহলে যে স্টিমুলেশন এবং এই স্টিমুলেশন এগেইনস্টে যে রেসপন্স, এটার যে একটা আর্ক, এটার যে একটা সার্কিট, এটাই হচ্ছে রিফ্লেক্স। তাহলে রিফ্লেক্স কন্ট্রোল অফ মিকচুরেশন কি, এই জিনিসটা আমরা এখন ওই ধারণা থেকে বোঝার চেষ্টা করি। রিফ্লেক্স কন্ট্রোল অফ মিকচুরেশন তিনটা লুপ দিয়ে রেগুলেশন হয়। এই তিনটা লুপ কিরকম? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তিনটা সেন্টার। এই প্রথম হলো, এটা হচ্ছে আমার কর্টিক্যাল সেন্টার, দ্বিতীয় হলো যেটা, সেটা হচ্ছে আমার পন্টাইন সেন্টার, এবং এখানে আছে আমার স্যাক্রাল মিকচুরেশন সেন্টার। তো এই সেন্টারগুলো একে অন্যের সাথে সার্কিট তৈরি করে লুপ তৈরি করেছে। এই যে কর্টিক্যাল সেন্টার এবং পন্টাইন সেন্টার, এরা সার্কিটের মতো তৈরি করে প্রথম লুপ তৈরি করেছে, লুপ 1। এই পন্টাইন সেন্টার এবং এই স্যাক্রাল সেন্টার এরা সার্কিটের মতো করে লুপ তৈরি করেছে, যেটা লুপ 2। এবং এই স্যাক্রাল সেন্টার এবং এই ব্লাডার যারা সার্কিটের মতো করে লুপ তৈরি করেছে, লুপ 3। তাহলে এই যে সেন্টারগুলো, এই সেন্টারগুলোর কাজ কি? কর্টিক্যাল সেন্টার, কর্টিক্যাল সেন্টারের একটি নর্মাল কাজ হচ্ছে নিচের যে পন্টাইন সেন্টার যেটা আছে, ইউজুয়ালি ও এই সেন্টারটাকে ইনহিবিট করে রাখে। প্লাস যখন এই যে ইউরিনারি ব্লাডারে ইউরিন আসতে থাকে তখন এখান থেকে একটা সেন্সেশন যায় কর্টেক্সে যে ব্লাডারটা ফিল হচ্ছে, ব্লাডারে ইউরিন আসছে এবং ব্লাডারটা ফিল হচ্ছে। তো এই কর্টেক্স করে কি, সে হচ্ছে ব্লাডারটাকে ফিল হতে দিবে ততটুকু সময় পর্যন্ত যতটুকু পর্যন্ত ওর ক্যাপাসিটি আছে, অর্থাৎ ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি পর্যন্ত ও অ্যালাউ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্টিক্যাল সেন্টারের কাজ কি কি? একটা হচ্ছে ইনহিবিট the pontine or detrusor center until suitable space and time are available। অর্থাৎ এখানে আমি বলেছিলাম যে এই যে পন্টাইন সেন্টারটাকে ইনহিবিট করছে কখন পর্যন্ত? যতক্ষণ না ও একটা সুইটেবল এনভায়রনমেন্ট পাচ্ছে মিকচুরেশন করার, ততক্ষণ পর্যন্ত নর্মালি ওকে ইনহিবিশন দিয়ে রাখবে, ইনহিবিট করে রাখবে। প্লাস একটা অ্যাওয়ারনেস অফ ফিলিং আছে এবং এর মাধ্যমে ও ব্লাডার ক্যাপাসিটিটাকে মেনটেন করে। এই স্যাক্রাল যে মিকচুরেশন সেন্টার, এটার কাজটা একদম একটা সিম্পল রিফ্লেক্স আর্কের মতো। এই যে ব্লাডারে ইউরিন আসছে, এই ইউরিনটা ব্লাডারটাকে স্ট্রেচ করবে, ব্লাডারটা ডিস্টেন্ডেড হবে, ফলে ব্লাডারে স্ট্রেচ করবে। স্ট্রেচ করলে যেটা হবে, এই স্টিমুলেশনটা এই স্যাক্রাল সেন্টারে যাবে এবং ও একটা রেসপন্স পাঠাবে কন্ট্রাকশন করো। অর্থাৎ যখনই ব্লাডারে ইউরিন আসবে, এই সেন্সেশন স্যাক্রাল সেন্টারে যাওয়া মাত্র একটা রেসপন্স পাঠাবে কন্ট্রাকশন করো। তাহলে এই যে ডিট্রুসর মাসল কন্ট্রাকশন করছে, পন্টাইন সেন্টারের কাজ হবে এই যে ডিট্রুসর মাসলের কন্ট্রাকশন, এটা ও কতক্ষণ ধরে কন্ট্রাকশন করবে সেটা রেগুলেট করা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পুরো ইউরিন বের না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও ডিট্রুসর মাসলকে কন্ট্রাক্ট করাবে এই পন্টাইন সেন্টার। তাহলে কোনো কারণে যদি পন্টাইন সেন্টার কাজ না করে, তাহলে এই ডিট্রুসর মাসল যেটা কন্ট্রাক্ট করে পুরো ইউরিনকে বের করে দিত, সেটার কাজে
বাধাগ্রস্ত হবে। ফলে দেখা যাবে অনেক সময় পুরো ইউরিন বের হওয়ার আগেই ডিট্রোসাল মাসলের কন্ট্রাকশন শেষ হয়ে যাবে, ফলে কিছুটা রেসিডুয়াল ইউরিন ব্লাডারে থেকে যেতে পারে। তো এখন আমরা কিছু প্রবলেম দেখি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পোন্টাইন সেন্টারের উপরে, আমরা ধরি এই জায়গাটাতে ইনজুরি হয়েছে, অর্থাৎ আমার যে কর্টিক্যাল সেন্টার সেটার সাথে কানেকশনটা নষ্ট হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে এখান থেকে যে আমাদের একটা সেন্সেশন আসতো যে হচ্ছে আমার ব্লাডার ফিল হচ্ছে, সেই সেন্সেশনটা আসছে না। না সাথে কি হবে, আমি যে ম্যাক্সিমাম একটা ক্যাপাসিটি পর্যন্ত ব্লাডারটাকে ব্লাডারে ইউরিন আসতো সেটা নষ্ট হবে, অর্থাৎ লো ক্যাপাসিটি ব্লাডার হবে। এবং অল্প ইউরিন আসলেও যদি এখানে স্ট্রেচড হয়, তাহলে এই যে স্যাক্রাল যে সেন্টারটা আছে সে কন্ট্রাক্ট করবে, ফলে সাডেন আনকন্ট্রোল ইভাকুয়েশন হবে। কিন্তু এই যে কন্ট্রাকশনটা হবে, পোন্টাইন সেন্টারটা ইনট্যাক্ট থাকার কারণে ও ফুললি কন্ট্রাক্ট করবে যতক্ষণ পর্যন্ত না পুরো ইউরিন বের হয়ে যায়, ফলে এখানে কোনো রেসিডুয়াল ইউরিন থাকবে না। তাহলে এই যে কন্ডিশনটা হলো, এই কন্ডিশনটাকে আমরা বলি আনইনহিবিটেড ব্লাডার, অর্থাৎ এই যে পোন্টাইন সেন্টারকে নর্মালি ইনহিবিট করে রাখতো সেটা আর থাকছে না, আনইনহিবিটেড ব্লাডার। রিফ্লেক্স অটোনমিক ব্লাডারে কি হয় আমরা দেখি। এখন আমরা দেখতে পাচ্ছি ইনজুরিটা হয়েছে স্যাক্রাল মিকচুরেশন সেন্টারের উপরে, অর্থাৎ এখানে কর্টিক্যাল সেন্টার এবং পোন্টাইন সেন্টার এই দুটোর সাথেই কোনো কানেকশন নেই, অর্থাৎ এখানে স্যাক্রাল সেন্টারটা একটা নর্মাল রিফ্লেক্সের মতো এখন আচরণ করবে, অর্থাৎ ব্লাডারে যখনই ইউরিন আসবে ও স্ট্রেচড হবে, স্ট্রেচড হলে সেটা স্যাক্রালে যাবে, স্যাক্রাল সেন্টারে যাবে এবং স্যাক্রাল সেন্টার এটার রেসপন্স পাঠাবে কন্ট্রাকশন করাবে। অর্থাৎ অল্প ইউরিন আসবে, এসে এই অল্প ইউরিন যখন স্ট্রেচ করবে ও পুরোপুরি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে যাওয়ার আগেই কন্ট্রাকশন হবে, ফলে ব্লাডারের ক্যাপাসিটিটা হবে লো। এবং এটা হবে যখনই হঠাৎ করে স্ট্রেচ হচ্ছে তখনই কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, মিকচুরেশন হয়ে যাচ্ছে, এই কারণে সাডেন আনকন্ট্রোল ইভাকুয়েশন হবে। কিন্তু যেহেতু এখানে আমরা দেখছি যে পোন্টাইন যে সেন্টার এটার সাথে কোনো কানেকশন নাই, তাহলে এই যে ডিট্রোসাল মাসল কন্ট্রাক্ট করে ইউরিনকে বের করে দিবে, এই কন্ট্রাকশনটা অনেক সময় পুরো ইউরিন বের হয়ে যাওয়ার আগেও থেমে যেতে পারে, যেহেতু এই পোন্টাইনের সাথে আর কোনো সম্পর্ক নাই, কোনো নেটওয়ার্ক এটার মধ্যে কানেকশনটা নাই। তো এই কারণে দেখা যাবে যে কিছুটা রেসিডুয়াল ইউরিন থেকে যেতে পারে, কারণ পোন্টাইন যে সেন্টার সেটার কাজ ছিল এই যে ডিট্রোসাল মাসল সেটাকে কন্ট্রাক্ট করা একদম শেষ পর্যন্ত। এটা যেহেতু নাই, সেহেতু পুরো ইউরিন বের হয়ে যাওয়ার আগেও এই কন্ট্রাকশনটা থেমে যেতে পারে। তো এটা হলো, এই জন্য আমরা পাবো কিছুটা রেসিডুয়াল ইউরিন থেকে যেতে পারে। এছাড়া আমরা এখানে হাইপারট্রফিক ওয়াল দেখতে পারি। এরপরে আমরা দেখি যে এই যে ইউরিনারি ব্লাডার ইউরিন আসছে, স্ট্রেচড হচ্ছে, সেই সেন্সেশনটা যে অ্যাফারেন্ট লিম্ফ দিয়ে নিয়ে যাচ্ছে স্যাক্রাল সেন্টারে, সেখানে ইনজুরি হয়েছে। তাহলে এই যে সেন্সেশনটা নিয়ে যাচ্ছে, এই সেন্সেশন নিয়ে যাচ্ছে যে লিম্ফ দিয়ে, অ্যাফারেন্ট পাথওয়ে, সেটাতে যদি ইনজুরি হয় তাহলে সেন্সেশনটা নিয়ে যেতে পারবে না। নিয়ে যেতে না পারলে যেটা হবে যে এই যে ব্লাডার যে ফিল হচ্ছে সেটা তো বোঝা যাবে না, বোঝা না গেলে আমি সেটার রেসপন্সও পাঠাতে পারছি না, অর্থাৎ ব্লাডার ফিল হচ্ছে তুমি কন্ট্রাকশন করো, এই রেসপন্স আমি পাঠাতে পারছি না, অর্থাৎ ব্লাডারটা নীরবে নিভৃতে ডিস্টেন্ডেড হতে থাকবে, ইউরিন আসতে থাকবে এবং ব্লাডার ডিস্টেন্ডেড হতে থাকবে, যত ডিস্টেন্ডেড হবে ব্লাডার ওয়াল থিন হতে থাকবে এবং কন্ট্রাকশন যেহেতু আমি করতে পারছি না, এই কারণে এক ধরনের হাইপোটোনিয়া ডেভেলপ করবে। প্লাস এটা যখন এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি পর্যন্ত মানে ইউরিন দ্বারা পূর্ণ হয়ে যাবে, তখন এটার হবে ওভারফ্লো ইনকন্টিনেন্স, অর্থাৎ একটা চায়ের কাপে
যা ঢালতে ঢালতে একসময় যেরকম উপচে পড়ে সেরকম উপচে পড়বে, এবং সেই উপচে পড়াটা হবে ইনভলেন্টারিলি। এই যে কন্ডিশনটা হলো এটাকে আমরা বলি অ্যাটনিক ব্লাডার। অটোনোমাস ব্লাডার, অটোনোমাস শব্দটা থেকে আমরা জানি অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত। তাহলে এখানে স্বায়ত্তশাসিত ব্লাডার বা অটোনোমাস ব্লাডার আমরা কেন বলছি? কারণ হচ্ছে এখানে আমরা খেয়াল করি, এখানে যে অ্যাফারেন্ট যে পাথওয়ে দিয়ে সেন্সেশনটা আসতো স্যাক্রাল সেন্টারে, এবং স্যাক্রাল সেন্টার থেকে ইফারেন্ট যে পাথওয়ে দিয়ে রেসপন্সটা পৌঁছতো ইউরিনারি ব্লাডারে, এই দুটো পাথওয়েই ইনজুরি, এই দুটো পাথওয়েতেই ইনজুরি। তাহলে এই দুটো পাথওয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে আলটিমেটলি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে ইউরিনারি ব্লাডারের আর কোনো কানেকশন রইল না। তখন যেহেতু এই সেন্সেশন নিয়ে আসতে পারবে না ব্লাডার ফিল হওয়ার, তাহলে এই ইউরিনারি ব্লাডারে ইউরিন আসতে থাকবে, ইউরিনারি ব্লাডার ডিস্টেন্ডেড হতে থাকবে, এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি পর্যন্ত ডিস্টেন্ডেড হবে, ফলে এর ক্যাপাসিটি অফ ব্লাডার ইনক্রিজড হয়েছে আমরা বলতে পারি। এবং যেহেতু কন্ট্রাকশন করা যাচ্ছে না, এটা এক ধরনের ফ্ল্যাসিড ব্লাডারে পরিণত হবে। প্লাস এটাও আলটিমেটলি যখন এর ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে গিয়ে এটা পৌঁছে যাবে তখন এক ধরনের ইনভলেন্টারিলি এটা ওভারফ্লো হয়ে, যেটাকে আমরা বলছি ওভারফ্লো ইনকন্টিনেন্স, ইউরিন উপচে পড়বে। তো এই যে কন্ডিশন, এই কন্ডিশনটার নাম হচ্ছে অটোনোমাস ব্লাডার। ব্লাডারটা ডেভেলপমেন্ট, আমরা এর আগে কিডনির ডেভেলপমেন্ট থেকে দেখেছি যে হচ্ছে অ্যালান্টয়েস এর নিচের পোর্শনের যে হাইন্ডার সেটাকে আমরা বলি ক্লোয়াকা, এবং এখানে ইউরোরেক্টাল সেপ্টাম ডেভেলপ হওয়ার পরে সামনের দিকে ক্লোয়াকার সামনের দিকের অংশ দিয়ে তৈরি হয় প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস এবং পেছনের দিকে প্রিমিটিভ রেক্টাম, এবং আলটিমেটলি এই মেসোনেফ্রিক ডাক্ট এটাই ওপেন করে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস। এই প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস পরবর্তীতে মেসোনেফ্রিক ডাক্ট যেখানে ওপেন করে তার উপরের অংশটুকু নিয়ে তৈরি হয় ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল, এবং তার নিচের অংশ নিয়ে তৈরি হয় ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। এই ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল থেকেই আলটিমেটলি ব্লাডারটা ডেভেলপ করে। আমরা দেখছি যে মেসোনেফ্রিক ডাক্ট এই ভেসিকো ইউরেথ্রাল ক্যানাল ওপেন করে, দুই সাইড থেকে দুটো মেসোনেফ্রিক ডাক্ট। এই মেসোনেফ্রিক ডাক্টগুলো ধীরে ধীরে ইনকর্পোরেট করে যায় এই ভেসিকো ইউরেথ্রাল ক্যানালের সাথে, ইনকর্পোরেট করে যায়। ইনকর্পোরেট করে গেলে একটা সময় গিয়ে দেখা যাবে যে এই যে ইউরেটরি বার্ড এরা সেপারেটলি ওপেন করছে। তখন চিত্রটা হবে এরকম যে এই ইউরেটার এবং মেসোনেফ্রিক ডাক্ট এরা শুরুতে কাছাকাছি থাকে, কিন্তু পরে এদের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যায়। বেড়ে গেলে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া তৈরি হয় যেটাকে বলে ট্রাইগন অফ ইউরিনারি ব্লাডার। তাহলে আমাদের এটুকুই ছিল ইউরিনারি ব্লাডার সম্পর্কে আলোচনা। সবাইকে ধন্যবাদ।